ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল থার্ড এডিশন 946, 47, 948 এই তিনটা পেজ আমার বন্ধুকে পড়ে আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের তিনটি অঙ্গ, কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। মানে স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। ওনাদের পিতারা যেমন বিচার বিভাগের কাছে অবিচারের শিকার হয়েছিলেন, সেই স্বাধীনতা যেমন অ্যাবিউজড হয়েছে। যারা সে বিচার করেছিলেন তারা সবচেয়ে স্বাধীন বিচারক ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্টস, যেটা কনস্টিটিউশনালি জাজদের সবকিছু প্রোটেক্টেড, চাকরি প্রোটেক্টেড, ট্রান্সফার পোস্টিং প্রোটেক্টেড, ডিসিপ্লিন প্রোটেক্টেড সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট শপথবদ্ধ রাজনীতিবিদের জন্ম দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারের নামে ট্রাইব্যুনালে বসে উনার পূর্বপুরুষ, উনার পিতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের হৃৎপিণ্ড বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর জেল দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সেই সুপ্রিম কোর্টের সে সমস্ত জাজদের বিচার আমরা করি নাই। মানে স্পিকার, এই বাংলাদেশে মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। ডকেট নিয়ে যে একদিনে 10টা, 12টা, 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিং এর আওতায় আনেনি। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সরকারের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, এই আইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কয়েকজন জজের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। হয় আমার মাননীয় বন্ধুরা শোকজ নোটিশটি পড়েননি, অথবা তারা মিসগাইডেড অ্যান্ড মিসইনফর্মড হয়েছেন। মানে স্পিকার, জাজেস কোড অফ কন্ডাক্টে আছে কোনো বিচারক থাকা অবস্থায় কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। বিচারকরা কেউ কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সেই বিষয়টি আমরা নোটিশে এসেছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি যে এরকম মিসকন্ডাক্ট তোমাদের দ্বারা হচ্ছে। কোন বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে, আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। আমার সুপ্রিম কোর্টে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, যারা সিভিল ল প্র্যাকটিস করছেন, তারা সংবিধানের এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা চেয়ে দেখছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার রফিকুল হক একদিন এক বক্তৃতায় বলেছিলেন, সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে সেটা হাওয়া ওনারা প্রেস ক্লাব থেকে বুঝবেন। প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য, যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। আমাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, যখন সুপ্রিম কোর্ট নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হয় তখন সুপ্রিম কোর্ট সেই রায় তার পক্ষে নিজের মতো করে দেন। তার জ্বলন্ত উদাহরণ হলো 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে 102-তে বাংলাদেশের সমস্ত জেলা থেকে, বিভাগীয় শহর থেকে সুপ্রিম কোর্টকে ঢাকাতে নিয়ে সেই ইউনিটারি ফর্মে রেখে
অন্য কোথাও সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ করা যাবে না বলছেন, অথচ আর্টিকেল 101 যদি কেউ কনস্টিটিউশনে পড়ে, 100 আর্টিকেল 100-তে বলা আছে মাননীয় স্পিকার যে সার্কিট ব্রাঞ্চ করতে পারবেন। আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সময় সময় ব্রাঞ্চ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবদের তো ওখানে যেতে ভালো লাগে না, কারণ ওনাদের কুমিল্লা যেতে হতো, রংপুর যেতে হতো, যশোর যেতে হতো। সেই কারণে আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনকে এখানে দেখেন রিডান্ডেন্ট করা হয়েছে। বলা হচ্ছে 100-এ রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্টের বিভাগ অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। এই আর্টিকেল 100-এর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন এখন। এই 100-কে বাস্তবায়ন করার জন্য জুলাই চার্টারে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেই জুলাই চার্টার এবং আর্টিকেল 100-এর উপরে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন 8ম সংশোধনের রায়। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার যে ধারণা ওয়ার্ল্ড ওয়াইড, সেই ধারণাটা হলো একজন বিচারকের নিয়োগ কি হবে। এখানে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা হলো নিম্ন আদালতের স্বাধীনতা। উচ্চ আদালতে আগেই বলেছি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, আগেই বলেছি উচ্চ আদালতের জাজদের চাকরি থেকে শুরু করে সবকিছু কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, এইটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এখন আসেন অধস্তন আদালতের কথা। মাননীয় স্পিকার, অধস্তন আদালতের একজন বিচারকের স্বাধীনতা নির্ভর করে কয়েকটি জিনিসের উপর, কয়েকটি উপাদান। তার প্রথম উপাদান হলো তার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। দ্বিতীয় উপাদান হলো তার চাকরির নিশ্চয়তা। তৃতীয় উপাদান হলো তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। চতুর্থ উপাদান হলো তার ডিসিপ্লিনারি অ্যাকশনে যাতে অবিচারের শিকার না হয় সেটা নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমাদের দেশে একটি বিচার বিভাগীয় রিক্রুটমেন্ট কমিশন আছে, যার প্রধান হলেন আপিল বিভাগের একজন বিচারপতি। সেই নিয়োগ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, সেখানে সরকারের কোনো হাত নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ছিলেন ওই বিচার কমিশনের প্রধান। উনি প্রমাণ করে এসেছেন রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হতে পারে, কতটা জবাবদিহিমূলক হতে পারে, কতটা মেধার রিক্রুটমেন্ট হতে পারে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রকাশ করে এসেছেন। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হলো তার চাকরির নিশ্চয়তা, তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমি আইনমন্ত্রী হিসেবে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি সংসদে, আমার মাননীয় সংসদ সদস্যের অবগতি করার জন্য, ওনারা জানেন কিনা জানি না, আমার একজন সহকারী জজের ট্রান্সফার করার ক্ষমতাও নাই। মাননীয় স্পিকার, যে আইনে এতদিন ধরে আসছে সে আইনে একজন সহকারী জজের ট্রান্সফারের ক্ষমতা আমার নাই। আমি যেটা করতে পারি, আমার মন্ত্রণালয় যেটা করতে পারে সেটা হলো একজনের ট্রান্সফারের জন্য প্রস্তাব পাঠাতে পারে ক্লারিক্যাল জব পোস্ট অফিস হিসাবে। সেই প্রস্তাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নেতৃত্বে যে কমিটি আছে তারা। সুতরাং তার ট্রান্সফার বদলি, একজন বিচারকের ট্রান্সফার বদলি এইভাবে প্রোটেক্টেড আছে। মাননীয় স্পিকার, একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মাননীয় স্পিকার, ওই দিন বলেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ছিল চতুর্থ সংশোধনের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা যে সামরিক শাসন এসে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির হাত থেকে এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে।
এটা জুরিসপ্রুডেন্সের ইতিহাস। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে গিয়ে বলেছিলাম, 1661 সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল 1958 সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে 61 সালে ফাঁসি দিয়েছিলেন, 3 বছর পরে, মারা যাওয়ার 3 বছর পর। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি, সেখান থেকে এসে অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্ট তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। 20 বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেটাও হয়েছিল 200 বছর পরে, সেটাকে করা হয়েছে 20 বছর পরে। মাননীয় স্পিকার, এই কথাটা এটার কারণে বলছি, প্রগতিশীলতাটা কি, আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথমেই বলেছি, প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব। মাননীয় স্পিকার, আপাতত আমরা এই আইনটা পাশ করার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, আমি বিষয়টি এখন ভোটে দিচ্ছি, তাহলে আবার আমার মন্ত্রীকে দিতে হবে। মন্ত্রী উইল বি দি লাস্ট স্পিকার। আচ্ছা বলেন, আপনি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম আজকে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনে। সংবিধানের বিরুদ্ধে উনি যে সুন্দর সুন্দর আজকে কথা বলছেন, ইনি কি একই ব্যক্তি কিনা যিনি 2 দিন আগে সংবিধানের পক্ষে গদগদ হয়ে এত সুন্দর কথা বললেন? আজকে উনার কথার সূত্র ধরেই বলতে চাই, আসুন, এদেশের রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানে অনেক সমস্যা আছে যেটার সমাধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। আসুন সকলে মিলে সংস্কার পরিষদ করে সংবিধানকে সংশোধন করে আমরা একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাই। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এইভাবে পার্লামেন্টে পাল্টাপাল্টি বক্তব্য হয় না। আপনি বলেছেন, অনেক সময় দিয়েছি, মাননীয় মন্ত্রী জবাব দিয়েছেন, দ্যাট শুড বি এনাফ। এখন আমি প্রশ্নটি ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কর্তৃক সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হল, বিলের দফা 2 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন 2026 রহিতকরণ কল্পে আনীত বিলটি, যা সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 নামে অভিহিত হয়, অবিলম্বে বিবেচনার জন্য অবিলম্বে পাশ করার জন্য এই সংসদে উপস্থাপন করছি। এতে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হলো। জি, মাননীয় চিফ হুইপ। পার্লামেন্টের ট্রেডিশন যেটা আমি মনে করি সেটা আপনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় বন্ধুদের বলবো, পার্লামেন্টারি বিলের রিডিং থেকে 3টা, উত্থাপনের সময় আপনারা আপত্তি উত্থাপন করতে পারেন, আবার দফাওয়ারি আপনারা সংশোধনী দিতে পারেন। এরপরে থাকে আপনারা যদি আলোচনা করেন, সেকেন্ড রিডিংয়ের সময় কথা বলেন। লাস্ট রিডিং যখন থাকে তখন মূলত আইন পাশ হয়। সেরকম সময় যদি যেহেতু আপনারা অনেক সহযোগিতা করছেন এবং আমি মানে আনন্দের সাথে জানাতে চাই যে আপনারা যৌক্তিক সমালোচনা করছেন এবং সেটা বিতর্ক হচ্ছে। আপনারা নর্মালি যখন আলোচনা হয় সাধারণত 2 মিনিট দিয়ে থাকে, এটাই সাধারণত নিয়ম বিগত পার্লামেন্টের। মাননীয় স্পিকারকে আমি অনুরোধ করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনারা সময় বাড়িয়ে দেন যাতে ওনাদের বক্তব্যটা পরিষ্কার করতে পারবে। কিন্তু তারপর আইনমন্ত্রী বলার পরে কিন্তু আর কোনো বলার সুযোগ থাকে না। সেরকম যদি ট্রেডিশন চালু হয় তাহলে কিন্তু আবার এই পাশ থেকে বলবে, আবার ওই পাশ থেকে বলবে, তাহলে বিতর্ক হয়ে থাকবে। এটা আইন পাস হবে না। আইনের সিস্টেমে এটা আপনারা যা বলার সেটা একবারই বলবেন। মাননীয় স্পিকার, আপনি সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েন। আমরা যেহেতু একজন বলবেন, সুতরাং আপনি একটু সময় বাড়িয়ে দিয়েন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। দিনের কর্মসূচি অনুযায়ী আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 রহিতকরণ কল্পে আনীত বিলটি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক এই প্রস্তাব করছি। এ বিষয়ে আপত্তি দিয়েছেন মাননীয় সদস্য আক্তার হোসেন, রংপুর 4। আপনি 10 মিনিট বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার,
তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন একজন বিচারপতির কথা, এনায়েতুর রহিম এনায়েত, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হলো, খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো, মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে। এই যে বিচারপতি হলো, এই যে মালিকের মতো লোক, খায়রুল হকের মতো লোক, শপথবদ্ধ রাজনীতিবিদের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি যিনি যখন গাইছিলেন তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এর গোড়ার সংকটটা হচ্ছে মাননীয় স্পিকার বিচারপতি নিয়োগের সময়টাতে। মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাঁধার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 তীরের মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48(3) যখন যায় তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা, ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আজকে মাননীয় আমাদের আইনমন্ত্রী তিনি আজকে সংবিধানের দোহাইগুলোও দিচ্ছেন সময়ে সময়ে। আজকে যে আইনটা এখানে নিয়ে আসা হয়েছে, সে আইনটাকে অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিসিয়ালি, কারণ সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আনঅফিসিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলার চেষ্টা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যদি সংবিধানের 95 আর্টিকেলের দিকে তাকান, সেখানে 95 আর্টিকেলের 2C-তে বলা হয়েছে বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে as such qualifications as may be prescribed by law। অর্থাৎ আমাদের বিচারপতি নিয়োগের জন্য মাত্র 3টা শর্ত দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক হতে হবে, হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, বিচার বিভাগে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে শর্তগুলো দেওয়া আছে, এর বাইরে সরকার চাইলে পরে আরো ভালো আইন তারা তৈরি করতে পারে। এটা 72-এর যে সংবিধানের 95-এর যে আর্টিকেলটি আছে সেখানে এটা বলা আছে। এই যে অংশটুকু এখানে বলা আছে মাননীয় স্পিকার, এই যে এতগুলো বছর পেরিয়ে গেছে, এতদিন পর্যন্ত বিচারপতি কিভাবে নিয়োগ হবে তার জন্য কোনো আইন তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার। এতদিন পর্যন্ত সেটাকে ফেলে রাখা হয়েছিল, সেটাকে রাখা হয়েছিল ওই এক্সক্লুসিভলি প্রধানমন্ত্রী যিনি আছেন তার কথা মতো বিচারপতি নিয়োগ করার বিধানের দিকে ছিল মাননীয় স্পিকার। সেইটাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তন নিয়ে এসে তারা বিচারপতি নিয়োগের জন্য আলাদা একটা অধ্যাদেশ তারা করেছেন। সেই অধ্যাদেশের মধ্যে কোনো অসাংবিধানিকতা নাই মাননীয় স্পিকার। এবং এই জায়গায় প্রসঙ্গত একটা বিষয় বলে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এই অধ্যাদেশটা যখন পাশ করা হলো সেই সময়টাতে, আমি জানি না বলা শোভন হবে কিনা, আমাদের বর্তমান এই হাউজের মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল তিনি একটা রিটের শুনানিতে উপস্থিত হয়েছিলেন। যে রিটটা আমাদের বিএনপির বন্ধুরা তখন করেছিলেন, সেই রিটটা ছিল
এই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটাকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য, বাতিল করার জন্য একটা রিট, সেই রিটটি যখন হয়, মজার ব্যাপার হলো সে সময়টাতে আমাদের বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন তিনি অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন। এখানেই দেখার বিষয়টা মাননীয় স্পিকার, আমাদের আজকের যিনি ডেপুটি স্পিকার আছেন তিনি এটা বাতিল করার জন্য বলছেন, আর আজকে যিনি আইনমন্ত্রী তার দপ্তর, অ্যাটর্নি জেনারেলের দপ্তর তখন এই আইনের পক্ষে দাঁড়িয়েছিল। এবং সেই সময়টাতে আমাদের বিচারপতি আকরাম, তার যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু সেই সময়টাতে সামারিলি এটাকে রিজেক্ট করেছিল, একটা রায় দিয়েছিল। তারা বলেছিল পর্যবেক্ষণ সহকারে একটা রায়, যে এই যে আইনটা হয়েছে সে আইনে কোনো অসাংবিধানিকতা নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি এই আইনটার দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, এই আইনের মধ্যে একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সে কাউন্সিলের চেয়ারপারসন হবেন আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন তিনি নিজেই এটার প্রধান থাকবেন। এবং এই কাউন্সিলে অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ থাকবেন, হাইকোর্ট ডিভিশনের 2 জন সিনিয়র জাস্টিস থাকবেন, আরো থাকবেন আইনের অধ্যাপক, অ্যাটর্নি জেনারেল থাকবেন, সেখানে সাবেক বিচারপতিও একজন থাকবেন। এখানে দেখার বিষয় হলো এখানে কয়েকটা জিনিস আছে যেটা অটোমেটিক্যালি হতে হবে। হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের যারা সিনিয়র মোস্ট জাজেস আছেন তারা অটোমেটিক্যালি হবেন, কিন্তু আইনের যিনি অধ্যাপক এবং যিনি সাবেক একজন বিচারপতি, সেটা কিন্তু প্রধান বিচারপতি এটা নিয়োগ দিতে পারবেন। এই যে একটা কাউন্সিল করা হবে, সেই কাউন্সিলটা কিন্তু কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক না মাননীয় স্পিকার। কারণ এই আইনের 3 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে মাননীয় স্পিকার, যে এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে সেটা প্রধান বিচারপতিকে, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করার জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাকে সহযোগিতা করার জন্য এই কাউন্সিলটা গঠন করা হয়েছে মাননীয় স্পিকার। এবং এই কাউন্সিলে কিছু শর্তের কথা বলা হয়েছে, কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, যে যোগ্যতাগুলো অতীতে কখনোই এটাকে পরিপালন করা হয় নাই। সে কারণে ওই রকম শপথবদ্ধ রাজনীতিবিদের মতো, ওই রকম মানিক চোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল মাননীয় স্পিকার। কারণ এই আইনের মধ্যে সুন্দর করে বলা আছে অন্তত 45 বছর বয়স হতে হবে, একটা বয়সের ভারিক্কি থাকা প্রয়োজন আছে। আরো বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এখানে আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন, এই যে আইনটি আছে মাননীয় স্পিকার, এখানে কাউন্সিল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তারা সিদ্ধান্ত গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি কোনো আপত্তি দেন, তাহলে সেটাকে নতুন করে বিবেচনা করার সুযোগও এই আইনের মধ্যে রাখা আছে মাননীয় স্পিকার। এত সুন্দর একটা আইন করা হয়েছে, সে আইনটাকে কেন, কোন যুক্তিতে আজকে বাতিল করে দেওয়া হবে, সে যুক্তির ব্যাপারে এখানে বলা হয়েছে। যে রহিতকরণ বিল, সে যুক্তির মধ্যে বলা হলো, তবে রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের স্থায়ী আইনগত কাঠামো নিশ্চিতকরণ এবং অধ্যাদেশটির বিধানাবলী অধিকতর যাচাই বাছাইয়ের লক্ষ্যে এই যে স্থায়ী কাঠামোর কথা বলা হচ্ছে, সেই স্থায়ী কাঠামোটি মাননীয় স্পিকার ওই 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত, অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো, সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে, সেটা আমাদের যুক্তিতে আসে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের যারা সরকার দলীয় বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই সনদের কথা শুনি। তারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। সেই জুলাই সনদের 2টা পার্ট আছে মাননীয় স্পিকার। এক পার্টে অর্থাৎ বাঁ দিকে আছে জুলাই সনদের মূল ভাষ্য, আর ডান দিকে আছে নোট অফ ডিসেন্ট। তারা যখন জুলাই সনদের কথা বলেন, তারা তখন নোট অফ ডিসেন্টের কথা বলেন, যেটা তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান। মাননীয় স্পিকার, এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে, এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে, তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই সনদ কেন মানে না? এটা ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য।
এটা ইট ডেমনস্ট্রেটস যে বিরোধিতা করতেই হবে। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিচার বিভাগে সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্টের বিষয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, থিওরিটিক্যালি আমি বক্তব্যের সাথে একমত। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে, যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাই চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হোক। আমরা চাই সুপ্রিম কোর্টে ভালো বিচারপতি নিয়োগ হোক। আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায় বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। সেটা চাই বলেই এই আইনটাই যে ডিফেক্ট আছে সেটা আমি বলবো অধ্যাদেশে। উনি বলেছেন, আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে ওই সময় এই আইনকে ডিফেন্ড করেছি। মাননীয় স্পিকার, আমার যতটুকু জানা আছে, আমার মাননীয় সংসদ সদস্য লয়ের স্টুডেন্ট হিসাবে ওনার এইটুকু জানা দরকার, একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, সরকারের ব্রিফ ক্যারি করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি জেনারেল হিসেবে, তখন সরকারের কথা বলি, সরকার আমার মক্কেলের কথা বলি। আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। মাননীয় স্পিকার, ওই সরকারের পাবলিক পলিসি হলো, প্রত্যেকটা ল হলো একটা পাবলিক পলিসি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল এই অধ্যাদেশ জারি করা। সেই পাবলিক পলিসি সরকারের যেটা ছিল, আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সংসদ সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। যে অধ্যাদেশের কথা ওনারা বলছেন, ওই অধ্যাদেশের ডিফেক্টটা কোথায় শুনবেন মাননীয় স্পিকার? উনি আর্টিকেল 95(2)C পড়েছেন। 95(2)C-তে বলা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট আইন পাশ করতে পারবেন, অ্যাবসলুটলি। কিন্তু 95(1) পড়েননি উনি। 95(1)-এ বলছে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে যে আইনটা করা হয়েছে, এখানে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে জায়গাটা কনস্টিটিউশনালি ফিট করছে। আর্টিকেল 98টা পড়েন মাননীয় সংসদ সদস্য। 98-এ কিন্তু এই কথা বলা নাই, প্রধান বিচারপতির সাথে পরামর্শেরও দরকার নাই। অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের কোনো প্রয়োজনও নাই। 98টা দেখেন কনস্টিটিউশনে, সেখানে বলা হচ্ছে সরকার, রাষ্ট্রপতি নিয়োগ করবেন অস্থায়ী ভিত্তিতে। আমাদের কথা হলো, উনি আর্টিকেল 31 পড়লেন। কিসের আর্টিকেল 31? জুলাই সনদের। জুলাই সনদের আর্টিকেল 31-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, আর একদিকে এই বিলের বিরোধিতা করছেন। সংবিধান যদি সংশোধন করতে, আপনারটাই ধরে নিলাম, সংবিধান আপনি দেখেন আর্টিকেল 31 অব দি জুলাই চার্টার, আমি পড়ি আপনাদের সামনে কি লেখা আছে। মাননীয় স্পিকার, আপনার এই পার্লামেন্টের সবার ক্লিয়ারিটির জন্য বলছি, ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ
সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে যে আপনি যে আইনটার কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক, আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। আমরা চাই যার যার ফাংশন সেই করুক। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে। সেই রক্তের ঋণ পরিশোধ করতে গেলেই আমাদেরকে সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি, আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে, আপনারা সঠিক পথে আসেন। আমরাও বেঠিক হতে পারি, আমরাও সঠিক পথে আসতে চাই। আমরাও ভুল করতে পারি, আমরা সঠিক পথে আসতে চাই। আসেন দুই পক্ষের ভুল সঠিকতা এক টেবিলে বসে আমরা আলোচনা করে সমাধান করি। এই আইনগুলো এমন না যে কোরআনিক ভার্সন, এই আইনগুলো আজকে পাশ করলে এমন না যে কালকে আবার এটা সংশোধন করতে পারবো না। পার্লামেন্ট ইজ ওপেন, আমরা আবার সংশোধনের জন্য আসতে পারবো। সুতরাং আমরা আসেন, আপনারা বলছেন সংস্কার, আমরা বলছি সংবিধান সংশোধন, প্রত্যেক সংশোধনে একটি সংস্কার। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই বন্ধুরা। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলের উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এ বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এ বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব এ বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এই মর্মে প্রস্তাব করছি যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 রহিতকরণ কল্পে আনীত বিলটি, যা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 নামে অভিহিত হইবে, অবিলম্বে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ বিল 2026 পাশ হলো। এই বিলের আলোচনার সময় মাননীয় সদস্য আখতারুজ্জামান একজন বিচারপতি মানিক সম্পর্কে তার নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। এই বিচারপতিকে অবশ্য সীমান্ত এলাকায় কলাপাতার উপরে শোয়া অবস্থায় তার ছবি প্রকাশিত হয়েছিল, তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না। ধন্যবাদ। এরপরটা মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আজ বেলা 3:30 পর্যন্ত বিরতি দেওয়া হলো। আপনাদেরকে ধন্যবাদ।